মুহূর্তক্ষণ খামটার দিকে তাকিয়ে একরাশ কৌতূহল নিয়ে খামটা খুলতেই ভেতর থেকে একটা চিঠি আর একটা ছবি বেরিয়ে এলো। চিঠিটা কিছুটা পুরনো, কাগজের প্রান্তগুলো বাদামি হয়ে এসেছে, তাই আর চিঠিটা খুলল না মেঘ। তার চোখ গেল ছবিটার দিকে। আচমকা শ্বাস বন্ধ হয়ে এলো মেঘের। বক্ষপিঞ্জিরা দুর্বার বেগে ছুটে চলতে লাগলো। শরীর পুরো থরথর করে কাঁপতে লাগলো তার। যেন এখনই ঢলে পড়বে সে। অস্পষ্ট স্বরে মেঘ বলে উঠল, নয়না আপু। ছবিটায় আর তাকিয়ে থাকতে পারল না মেঘ। দ্রুত চোখ সরিয়ে নিল, যেন কোনো কিছু দেখার ভুল হয়েছে তার। অঝোর ধারায় হাত কাঁপতে লাগলো তার। ঠোঁট শুকিয়ে আসতে লাগলো। বুকের ভেতর এক অজানা শঙ্কা ধাক্কা দিতে লাগলো ক্রমাগত। এই ছবি না, ও এটা দেখেনি কিছুই। মেঘ দ্রুত ছবি আর চিঠি খামে ঢুকিয়ে সেটি আবার বইয়ের ভিতর রেখে দিল। কিন্তু তখনই মেঘের শরীর এখনও থরথর করে কাঁপছে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ যেন পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মেঘ দ্রুত খামটা বইয়ের ভিতর রেখে দিয়ে পেছন ঘুরতেই হঠাৎ দরজার কাছ থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। মুহূর্তে শ্বাস আটকে গেল মেঘের। শ্রাবণ। তার শক্তপোক্ত ব্যক্তিত্বের ছায়া পড়তেই ঘরটা যেন আরো গম্ভীর হয়ে উঠল। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে এলো শ্রাবণ। চোখে মুখে চিরাচরিত গাম্ভীর্য। মেঘকে দেখে এক মুহূর্ত থমকালো সে। তার কপালের ভাঁজ কিছুটা স্পষ্ট হলো। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে মেঘের উদ্দেশ্যে শ্রাবণ বলে উঠল, তুই এখানে? শ্রাবণের গলায় কোনো বিস্ময় নেই, তবে গভীর অনুসন্ধানের সুরেই কথাটা বলে উঠল সে। মেঘের গলা শুকিয়ে এলো। কেমন একটা অস্বস্তিতে সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, যেন কিছুই হয়নি। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার একটা বই দরকার ছিল। শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ জানে এই চোখের তীক্ষ্ণ দৃষ্টি থেকে খুব সহজে কোনো কিছু আড়াল হয় না। তবুও ঠান্ডা গলায় শ্রাবণ বলে উঠল, কোন বই? মেঘ আরও কিছুটা গুটিয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য ভুলেই গেছে সে কোন বই নিতে এসেছে। ওইটা। শ্রাবণ এক ধাপ এগিয়ে এসে বইয়ের তাকের দিকে তাকালো। তারপর চোখ টেনে এনে স্থির গলায় বলল, বই নিতে এসেছিস ভালো কথা, কিন্তু তুই এত কাঁপছিস কেন? মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়েছিস। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে এলো। হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হলো, আঁকড়ে ধরল পরিধানের বস্ত্র। আমতা আমতা করে বলে উঠল, তো এমনি কিছু না। কিন্তু মেঘের আচরণে বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। শ্রাবণ এবার মেঘের একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যে তার পরিচিত গন্ধ আবারও আচ্ছন্ন করে ফেলল মেঘকে। কিন্তু আজ উষ্ণতার বদলে একটা শীতল ভয় জড়িয়ে ধরল মেঘকে। শ্রাবণ মেঘের চিবুক আলতো ধরে তার দিকে ফেরালো, নরম স্বরে বলে উঠল, কিছু না হলে তোকে এত অস্থির লাগছে কেন? শ্রাবণের গলা গাঢ় হয়ে উঠল। তার দৃষ্টিতে কি এক ভয়ঙ্কর তীক্ষ্ণতা খেলে গেল, যেটা দেখে মেঘ আরও ব্যাকুল হয়ে উঠল। শ্রাবণের চোখ বরাবর তাকের দিকে চলে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারল না মেঘ, কিন্তু শ্রাবণ ঠিক কি লক্ষ্য করল। আর তখনই তার চোখ পড়ল সেই পুরনো কভারের বইটার উপর। মেঘের গলা শুকিয়ে গেল। বইটার উপর নজর পড়তেই শ্রাবণের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে উঠল, তুই কি কিছু দেখেছিস ফুল? ঘরের শীতল বাতাস মুহূর্তেই আরো ভারী হয়ে উঠল। শ্রাবণের শেষ প্রশ্নটা যেন পুরো ঘরটাকে মুহূর্তের জন্য নিস্তব্ধ করে দিল। মেঘের ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার এই নীরবতাই যেন সব বলে দিল শ্রাবণকে। শ্রাবণের চোখ একদম সংকীর্ণ হয়ে এলো, দৃষ্টিতে শীতলতা, অথচ ভেতরে বইছে ধ্বংসযোগ্য। শ্রাবণের এই অনুভূতি মেঘ বুঝতে পারল স্পষ্টই। শ্রাবণ আবারও বলে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে। শ্রাবণের কণ্ঠস্বর এবার আগের তুলনায় কিছুটা কঠোর শোনালো। মেঘ আরও সংকুচিত হয়ে গেল, তবুও নিজেকে সামলে বলল, না, আমি কিছু দেখিনি। শ্রাবণ ভ্রুকুচকে বলে উঠল, সত্যি? শ্রাবণ এমন নীরব কণ্ঠে সব বলছে, মনে হচ্ছে সে মেঘের প্রতিটা শব্দ ওজন করে দেখছে। মেঘ দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার চোখের ভাষা বলছে অন্য কিছু। শ্রাবণ এবার তাকের দিকে হাত বাড়ালো। সেই পুরনো কভারের বইটা টেনে বের করলো এক ঝটকায়। বইটা বের করতে মেঘের বুক ধক করে উঠল। এই বইটা হাতে নিয়েছিলি তুই, তাই না? মেঘ মুখ নাড়তে গিয়েও পারল না কিছু বলতে। শ্রাবণ এবার ধীর কিন্তু প্রচণ্ড নিয়ন্ত্রিত রাগে ফেটে পড়ল। এদিক সেদিক চোখ ঘুরিয়ে আবারও মেঘের উদ্দেশ্যে বলে উঠল, যদি কেউ বলে আমি কিছু দেখিনি, তার মানে সে কিছু না কিছু দেখেছে।
শ্রাবণের কণ্ঠস্বরের শক্তি এতটাই তীব্র শোনালো যে মেঘ এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ আরও বেড়ে গেল তার। শ্রাবণ বইয়ের পাতা উল্টে সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে মেঘ কিছুক্ষণ আগে খামটা রেখে দিয়েছিল। খামটা ঠিকঠাকই আছে, কিন্তু একবার খুলে ফেলার পরে যে কেউ বুঝতে পারবে। শ্রাবণের চোখ চকচক করে উঠল। তুই এটা খুলেছিস? মেঘ তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল। না, সে চায় না শ্রাবণ তার চোখে সত্যটা দেখতে পাক, কিন্তু এত সহজে কি শ্রাবণ ছেড়ে দেবে? এক ধাক্কায় মেঘের কাজ চেপে ধরল শ্রাবণ। বললাম তুই এটা খুলেছিস। শ্রাবণের শীতল আঙুলের স্পর্শে কেঁপে উঠল মেঘ। এতদিন ধরে এই স্পর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল সে, কিন্তু আজ এই শক্ত হাতের বাঁধন তাকে আরও শ্বাসরুদ্ধ করে তুলল। আমি 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 শুধু শুধু কৌতূহল হয়েছিল, তাই তো? শ্রাবণের ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে প্রচণ্ড রাগ। তোর এত কৌতূহল একদিন তোকে খুব বড় সমস্যায় ফেলবে ফুল। অনেক কিছুর সামনে নিয়ে আসবে যেগুলো তুই সহ্য করতে পারবি না। শ্রাবণ অত্যন্ত নিম্ন স্বরে কথাটা বলে উঠল। এতটাই নিম্ন স্বরে ছিল যে তা আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল মেঘের কাছে। মেঘ ফুপিয়ে উঠে বলল, আমি 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 ইচ্ছে করে কিছু করিনি, সত্যি। শ্রাবণের দৃষ্টি গভীর হয়ে উঠল। তার চোখের গাঢ় অন্ধকারে ডুবে যেতে লাগলো মেঘ, যেন এখনই মেঘকে কাঁচা চিবিয়ে খাবে শ্রাবণ। মেঘের হাতের কাঁপুনি এখনও পুরোপুরি থামেনি। বুকের মধ্যে ধুকপুক শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। শ্রাবণ তাকে বইটা রেখে ধীর পায়ে আবারও মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ এবার কিছুটা সাহস সঞ্চার করে বলে উঠল, আমি সব সত্যি জানতে চাই শ্রাবণ ভাই। মেঘের দিকে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণ। অত্যন্ত মৃদু স্বরে বলে উঠল, তোর কোনো অধিকার নেই জানার। শ্রাবণের কণ্ঠস্বর এতটাই কঠিন আর নিশ্চিত ছিল যে মেঘ বিস্ময়ে তাকিয়ে রইল। এই মানুষটা এতটা নিষ্ঠুর হতে পারে? কিন্তু পরক্ষণে যেন একটা তীব্র ব্যথা মেঘকে ছুরির মতো বিদ্ধ করল। কেন কেন তার জানার অধিকার নেই? সেই তো। মেঘের ঠোঁট কিছুটা কেঁপে উঠল। তারপরেই তার কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে এলো সেই অনাকাঙ্ক্ষিত শব্দগুচ্ছ, আমি তোমার বউ শ্রাবণ ভাই। পুরো ঘর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও থমকে গেছে তাদের কথোপকথন শুনতে। শ্রাবণ ঠোঁট একটুখানি বাঁকালো, তার চোখে একসাথে ভেসে উঠল তাচ্ছিল্য, ব্যথা আর রাগ। বউ? শ্রাবণের কণ্ঠস্বর একেবারে বিদ্রুপে ঠাসা। মনে হচ্ছে কোনো ভুল কিছু ভুলে ফেলেছে মেঘ। তাচ্ছিল্য হেসে শ্রাবণ বলে উঠল, আমাকে কখনো স্বামীর অধিকার দিয়েছিস তুই ফুল? শ্রাবণের বলা শব্দগুলো যেন আগুনের শিখা হয়ে ঝলসে দিল মেঘকে। বোবা হয়ে গেল মেঘ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারছে না সে কি স্বামীর অধিকার দিয়েছে কখনো? শ্রাবণের চোখে মুখে খেলা করছে একরাশ হতাশার ঝলক। মেঘের সামনে থেকে একপাশে সরে গিয়ে দরজার দিকে ইঙ্গিত করল শ্রাবণ। বেরিয়ে যা। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে রইল শ্রাবণের পানে। যেদিন তুই আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিবি সেদিনই আমি তোর সকল প্রশ্নের জবাব দিব, তার আগে নয়। মেঘ এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। আসলে সে বুঝতে চেষ্টা করছে শ্রাবণ কি বলতে চাইছে। মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণের রাগ যেন আরও তীর তীর করে বেড়ে যেতে লাগলো। দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে উঠল, আমি বলেছি বেরিয়ে যা, কথা কানে যাচ্ছে না তোর? শ্রাবণের স্বর এতটাই দৃঢ় আর চূড়ান্ত ছিল যে মেঘ এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। তার পা যেন আপনা আপনি দরজার দিকে এগিয়ে গেল। বুকের ভিতর কেমন যেন চাপা কান্না জমে উঠছে, কিন্তু দরজা পার হওয়ার আগেই সে শেষবারের মতো পেছনে ফিরে তাকালো। শ্রাবণ তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের কঠোরতা অক্ষত। মেঘের ঠোঁট কেঁপে উঠল। সে কি কিছু বলবে? না, কিছু বলার নেই তার। ধীরে ধীরে দরজার বাইরে বেরিয়ে গেল মেঘ। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন তাদের মাঝের দূরত্বটাকে আরও একবার গাঢ় করে দিল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রাবণ গর্জে উঠল। তার চেহারার আদল কঠিন থেকে কঠিন হতে লাগলো। চোখ ধাঁধিয়ে আইসে রাগে এক ঝটকায় নিজের চশমাটা খুলে টেবিলে ছুঁড়ে মারল শ্রাবণ। ধাতব শব্দে কাচের চশমাটা টেবিলের উপর ঘুরে পড়ে রইল। তীব্রভাবে হাত দিয়ে নিজের চুল টেনে ধরল সে। এটা কি রাগ নাকি অসহায়ত্ব? আমি কখনো স্বামীর অধিকার পেয়েছি? ফিসফিস কণ্ঠস্বরে বলে উঠল শ্রাবণ। তার ভেতরে ঝড়টা ধরা যাচ্ছিল স্পষ্ট।
হঠাৎ তার দৃষ্টি পড়ল তাকের দিকে, যেখানে সেই বইটা রাখা, যেখানে সেই হলুদ খামটা আছে। এক ঝটকায় সে তাকের সামনে গিয়ে দাঁড়ালো, বইটা টেনে নিয়ে উল্টো পাল্টে দেখল ধুলো জমে থাকা খামের অংশটা একটু উকি দিচ্ছে। মেঘকে কিছু বুঝেছে? চিঠিটা কি খুলে দেখেছে মেঘ? দ্রুতই খামটা বের করলো শ্রাবণ। চিঠিটা আগের মতোই আছে মনে হয় না, এটা খোলা হয়েছে। শ্রাবণের বুকের ভেতর একটা চাপা হতাশা খেলা করলো মুহূর্তের জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রাগে পরিণত হলো। ওর কিছু জানার অধিকার নেই, কিচ্ছু না। একই সঙ্গে হাতের বইটা শক্ত করে চেপে ধরল সে। তার চোখে ধোঁয়াশা হয়ে আসছে রাগে। এত কষ্ট নিয়ে বেঁচে আছে সে এতদিন ধরে, সবকিছু গোপন করে রেখেছে। আর মেঘ, সে কি পারবে সবটা সহ্য করতে? এক ঝটকায় বইটা ছুঁড়ে মারল শ্রাবণ। বইটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল, ধুলো উড়ে বাতাসে মিশে গেল। শ্রাবণ হাত দিয়ে মুখ চেপে ধরল। তার বুকের ভেতরটা আগ্নেয়গিরির মতো জ্বলছে, কিন্তু সে জানে এই আগুন কখনো নিভবে না। মেঘ দৌড়ে নিচের ঘরে এসে দরজা আটকে দিল। বুকটা ফেটে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পেছন ঠেকিয়ে দরজায় বসে পড়ল মেঘ। মুখ চেপে ধরে কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। শ্রাবণের কথাগুলো এখনো কানের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে তার। আমাকে স্বামীর অধিকার দিয়েছিস কখনো? শব্দগুলো যেন ছুরির মতো বিচ্ছে মেঘের হৃদয়ে। সে কি সত্যি কিছু দেয়নি শ্রাবণকে? না না, সত্যিই তো সে কোনো অধিকার দেয়নি শ্রাবণকে। সে কি চেয়েছিল এই সম্পর্ক? কখনোই না। তাহলে এই না চাওয়ার মধ্যে কেন এত অনুভূতি জমে আছে? কেন বুকটা ব্যথায় ভরে যাচ্ছে তার? মেঘ দু হাত দিয়ে কান চেপে ধরল, যেন কান চেপে ধরলেই বাঁচতে থাকা শব্দগুলো বন্ধ করা যাবে। কিন্তু পারল না। দুকড়ে কেঁদে উঠল মেঘ। তার অস্পষ্ট কান্নার শব্দ ছড়িয়ে পড়ল কক্ষের দেয়াল ভেদ করে। আপন মনে ছাদে দাঁড়িয়ে আছে আদিবা। দৃষ্টিতে তার খেলা করছে বিষণ্ণতা। হালকা বাতাসে তার ঘাড় সমান চুলগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। মেঘের প্রতি তার অদ্ভুত এক অনুভূতি কাজ করে। মেঘের প্রতি শ্রাবণের আকর্ষণ অস্বীকার করার মতো কিছু নয়, কিন্তু মেঘের উপস্থিতি তার সমস্ত পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সেই কবে থেকে শ্রাবণকে ভালোবাসে আদিবা। ছোটবেলা থেকে শ্রাবণের প্রতি এক দুর্বলতা কাজ করে আদিবার। শ্রাবণ আদিবার থেকে বয়সে বড় হলেও শ্রাবণকে সে কখনো ভাইয়ের মতো দেখেনি, বরং অন্য নজরেই দেখেছে। কিন্তু শ্রাবণ তাকে কখনোই সেই নজরে দেখেনি। রোজ কত কিছুই না করে আদিবা একটুখানি শ্রাবণের আকর্ষণ পাওয়ার জন্য। আদিবা যতবার মেঘকে দেখে ততবার তার অন্তরে অস্বস্তি বাড়ে। মেঘের মধ্যে কিছু একটা আছে, তাকে তাড়া করে বেড়ায়, যা আদিবা কখনোই মেনে নিতে পারে না। যত কিছুই হোক, নিজের জেদ থেকে সে কখনোই সরবে না। নিজের ভেতরকার নীলচে ক্ষোভটা জমাতে থাকলো আদিবা। চোখে মুখেই ফুটে উঠল তার এক অমোঘ হাসি, যে হাসি আড়লে লুকিয়ে আছে এক করুণ ক্ষোভ। শান্তিনিকেতনের আকাশ যেন আজ ভারী হয়ে এসেছে। ফাল্গুনের নরম বাতাসও আজ মেঘের বুকে তীব্র কাটার মতো বিচ্ছে। 5 দিন ধরে সে শ্রাবণকে এড়িয়ে চলছে। শ্রাবণও কোনো কথা বলছে না, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিগুলো যেন প্রতিটি মুহূর্তে মেঘের বুকের ভিতর এক একটা কুৎসিত দাগ কেটে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে চুপচাপ শুধু ক্লাস করে মেঘ আবার বাড়িতে চলে আসে। বাড়িতেও একা একাই সময় কাটায়। কেউ কিছু জিজ্ঞেস করলে সবার প্রশ্ন এড়িয়ে যায় সে। শ্রাবণের উপস্থিতিও টের পায় মেঘ, কিন্তু মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। শ্রাবণও যেন কিছু বলার জন্য এগিয়ে এসেও শেষ মুহূর্তে চুপচাপ সরে যায়। সন্ধ্যায় সকলেই বসে আছে বাড়ির বৈঠকখানায়। সকলেই নিজেদের মতো কথা চালিয়ে যাচ্ছে। একটু পরপরই হঠাৎ গাড়ির শব্দে বাড়ির সবার দৃষ্টি চলে যায় মূল ফটকের দিকে। দীর্ঘ 1 মাস পর ফয়েজ আহমেদ ফিরে এসেছেন ঢাকা থেকে। তার আগমন মানেই বাড়িতে এক অদৃশ্য চাপা উত্তেজনা, বিশেষ করে মেঘের জন্য। মেঘের বুকের ভেতর কেমন জানি এক শূন্যতা অনুভব হলো। বাবার সাথে তার সম্পর্ক কখনোই খুব মধুর ছিল না, বরং সব সময় ছিল বেশ কঠোর। অথচ আজ এতগুলো দিন পর তার বাবাকে দেখে মনে হলো কতদিন সে এই চোখ দুটোকে দেখেনি। ড্রয়িং রুমে বসে ফয়েজ আহমেদ চশমা খুলে টেবিলের ওপরে রাখলেন। গম্ভীর স্বরে শ্রেয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, শ্রেয়া মা, পানি এনে দাও তো, অনেক ক্লান্ত লাগছে। ফয়েজ আহমেদের কথা শুনে শ্রেয়া দ্রুত রান্নাঘরের দিকে ছুটল। মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে, বারবার নিজেকে আড়াল করতে চাইছে যাতে বাবার চোখে তাকে পড়তে না হয়। কিন্তু ফয়েজ আহমেদের দৃষ্টি সরাসরি মেঘের দিকে গিয়ে পড়ল। কিছুক্ষণ মেঘকে পর্যবেক্ষণ করে তিনি বলে উঠলেন, কেমন আছো তুমি মেঘ? মেঘ গলা পরিষ্কার করে বলে উঠল, ভালো আছি বাবা। পড়াশোনা কি খবর? ভালো চলছে।
ফয়েজ আহমেদ হালকা মাথা ঝাঁকালেন, তারপর আশেপাশে চোখ বুলিয়ে সবাইকে একবার দেখে নিলেন। আফসানা বেগম নিজের ঘর থেকে বের হতে হতেই বলে উঠলেন, শ্রেয়া, তোর শ্রাবণ ভাইয়া কোথায়, একটু ডেকে দে তো। বলতে বলতেই আফসানা বেগমের নজর পড়ল ফয়েজ আহমেদের দিকে। শ্রাবণের কথা শুনতেই চোখ মুখ কাঠিন্যতায় ছেয়ে গেল ফয়েজ আহমেদের। অন্যদিকে শ্রাবণের কথা শুনে মেঘের শৈল কিছুটা কেঁপে উঠল। সে চোখ নামিয়ে ফেলে এদিক সেদিক তাকানোর চেষ্টা করল, কিন্তু ভেতরটা হঠাৎ করেই অস্থির হয়ে গেল তার। শ্রাবণের নামটা শুনলেই যেন তার সমস্ত অনুভূতি এলোমেলো হয়ে যায়। সেই মুহূর্তে শ্রাবণ সিঁড়ি বেয়ে নেমে এলো। স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো, তবে চোখে মুখে তার সেই চিরচেনা গাম্ভীর্য। আমি এখানে মা। শান্ত স্বরে বলে উঠল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে ফয়েজ আহমেদ এক মুহূর্তের জন্য চুপ করে তাকালো তার দিকে, তারপর ধীরে চোখ সরিয়ে নিল। ফয়েজ আহমেদের দিকে তাকিয়ে আফসানা বেগম বলে উঠলেন, কেমন আছেন ভাইজান? গলায় চাপা শীতলতা নিয়ে ফয়েজ আহমেদ বলে উঠলেন, ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। এর বেশি কিছু আর কারো বলার প্রয়োজন পড়ল না, কারণ ফয়েজ আহমেদ আবার চশমা পরে নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেললেন। মেঘ জানে তার বাবার এই সংক্ষিপ্ত কথাগুলোর ভেতরেই একরাশ অবহেলা লুকিয়ে আছে, যা বাড়ির সকলেই খুব ভালোভাবে অনুভব করতে পারে। পরের দিন সকাল থেকে ফয়েজ আহমেদের মুখটা ভীষণ গম্ভীর। শান্তিনিকেতনের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও মেঘের দিকে তাকানোর সময় তার চোখ বারবার কঠোর হয়ে উঠছে। মেঘ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। নাস্তার টেবিলে বসে চুপচাপ খাচ্ছিল মেঘ। আশেপাশে সবাই কথা বলছিল, কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না। তার নিজের মনেই কেমন একটা দম বন্ধ করা অস্বস্তি কাজ করছে। ঠিক তখনই ফয়েজ আহমেদ তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, বিকেলে বাড়িতে মেহমান আসবে, রেডি থেকো। মেঘ চমকে তাকালো তার বাবার দিকে, নিচু কণ্ঠে বলে উঠল, কে আসবে? মেঘের প্রশ্নে ফয়েজ আহমেদ সংক্ষিপ্ত উত্তর দিলেন, জেনে লাভ নেই, সময় হলে দেখবে। কোনো এক অজানা কারণে মেঘের বুকের ভেতরটা ধক করে উঠল, তবে পরিস্থিতি কিছুই তার বোধগম্য ছিল না। তাই চুপচাপ আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল। মেঘ নিজের ঘরে বসে আপন মনে মোবাইলে কিছু একটা দেখছে। জানালার ফাঁক গলে আসা মিষ্টি রোদের আলো ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। হঠাৎ মোবাইল রেখে মেঘ কিছুটা ভাবুক হয়ে উঠল। সে জানে বিকেলে কেউ আসবে, কিন্তু কেন আসবে সেটা নিয়ে তার মনে অস্বস্তি হচ্ছিল। ফয়েজ আহমেদের গম্ভীর কণ্ঠস্বর এখনও কানে বাজছে তার মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই শ্রেয়া হঠাৎ দরজার কাছে এসে দাঁড়ালো। মুখে তার উত্তেজনা, দু চোখ বিস্ফোরিত। মনে হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ফেলেছে সে। দৌড়ে মেঘের সামনে এসে দাঁড়ালো শ্রেয়া। মেঘ, তুই জানিস কি হচ্ছে? মেঘ ধীরে ধীরে তাকালো শ্রেয়ার দিকে, কপালে ভাঁজ ফেলে বলে উঠল। কি? শ্রেয়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তোর জন্য ছেলেপক্ষ আসছে, বিকেলে তোকে দেখতে আসবে। মেঘের মনে হলো সে শূন্যে ঝুলে আছে। চারিপাশে সব কিছু যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভাঙা কণ্ঠে ফিসফিস করে মেঘ বলে উঠল, কি বললি? শ্রেয়া এবার বিছানায় বসতে বসতে বলতে লাগলো, তোর বাবার বন্ধুর ছেলে নাকি, তুই জানিস না? মেঘের হাত ঠান্ডা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো। এক মুহূর্ত কিছুই বলতে পারল না। তার মাথার ভেতর কেবলই একটা দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, শ্রাবণের চোখের সেই গাঢ় নির্বিকার দৃষ্টি। মেঘ শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকালো। শ্রেয়া পাশে বসে কিছুক্ষণ তার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করল। মেঘ কোনো কথা বলছে না, তার চোখের ভেতর এক অজানা আতঙ্কের ছায়া। ঠিক তখনই বাইরে থেকে আহিলের কণ্ঠ শোনা গেল, শ্রেয়া, কোথায় তুই? তোর জন্য আমি অপেক্ষা করছি। শ্রেয়া বিরক্তির সুরে বলে উঠল। উফ, আবার কি হলো? আহিল এবার দরজার সামনে এসে দাঁড়ালো। শুনতে পাচ্ছিস না, আমি তোকে ডাকছি। শ্রেয়া বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, এরপর বলে উঠল, হনুমানের বাচ্চা, একটু অপেক্ষা করতে পারছিস না? তারপর উঠে দাঁড়িয়ে মেঘের কাঁধে হাত রাখল। শোন, চিন্তা করিস না, আমি পরে তোর সাথে কথা বলছি, ঠিক আছে? মেঘ কোনো কথা বলল না, শুধু ধীরে মাথা নাড়ল। শ্রেয়া একটু সময় অপেক্ষা করলো। সে ভাবছে মেঘ কিছু বলবে, কিন্তু মেঘ নিঃশব্দ। অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে হাঁটা দিল শ্রেয়া। আহিল দাঁড়িয়েছিল দরজার সামনে, ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, কিছু হয়েছে? শ্রেয়া হালকা ধমকের সুরে বলে উঠল, তোর এত জানার কি দরকার, চল চুপচাপ। আহিল কাজ ঝাঁকিয়ে শ্রেয়ার কপালে টোকা মেরে বলে উঠল,
আচ্ছা চল। শ্রেয়া বেরিয়ে যেতেই ঘরটা আরও নিঃসঙ্গ হতে লাগলো। মেঘ একবার জানালার বাইরে তাকালো। বিকেল হয়ে এসেছে। শান্তিনিকেতনের উঠোনে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আজ বিকেলে তার জন্য কেউ আসে, কেউ যে তার ভবিষ্যৎ ঠিক করতে চলেছে, অথচ সে কিছুই জানে না। ভাবতে ভাবতে ঘরটা হঠাৎ করে যেন গুমোট হয়ে উঠল।